কেমন আছেন আপনারা সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? আমাকে একটু কনফার্ম করেন। তারেক সাহেব, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? আমরা ধীরে ধীরে আচ্ছা, থ্যাংক ইউ তারেক সাহেব। সবাইকে অনুরোধ করব আমাদের এই লাইভ প্রোগ্রামটি সবাই শেয়ার করুন, তাহলে সবাই দেখার সুযোগ পাবে এবং উপকৃত হবে। আমি সবাইকে অনুরোধ করছি আমাদের আজকের লাইভটি শেয়ার করার জন্য। তারেক সাহেব, একটু দেখেন তো সবাই যেন আমাদের আজকের লাইভটি শেয়ার করেন, যেন আপনি একটু খেয়াল করেন সবাইকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে দেশে বিদেশে যে যেখানেই আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের নিয়মিত আয়োজন শুক্রবারের ক্রিয়েটিভ আরম্ভ করতে যাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মন এবং একাগ্রতা। মন এবং একাগ্রতা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই বিষয়গুলো নিয়ে ফেসবুকে, ইউটিউবে প্রচুর লেখালেখি হচ্ছে, প্রচুর ভিডিও আছে।
এইসব লেখালেখি এবং ভিডিও থেকে আমাদের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন। বলবেন ভিন্নতা কোথায়? ভিন্নতা হচ্ছে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি সেই বিষয়ের সমস্যা কিভাবে সমাধান করতে হবে তার প্রক্রিয়া আমরা বলে দেই। তার কারণ হচ্ছে আমরা যে আলোচনা করি সেই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা। আমাদের কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই, যে কারণে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করে শেষে কিভাবে সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন, সমাধান পেতে পারেন, তার গ্রহণযোগ্য কতগুলো টেকনিক, পদ্ধতি, বিজ্ঞান ভিত্তিক, মনস্তাত্ত্বিক, আধ্যাত্মিক কিছু সমস্যার সমাধান আমরা বলে থাকি। কিন্তু আপনারা যে সমস্ত ইউটিউবে প্রোগ্রাম দেখেন সেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে বাণিজ্যিক। সে কারণে আমাদের বক্তব্যের সাথে অন্যান্য বক্তব্যের কিছুটা পার্থক্য থাকে এবং থেকে যায়। তা সে যাই হোক, আমরা মন নিয়ে কথা বলবো, একাগ্রতা নিয়ে কথা বলবো এবং সব শেষে আমরা কিছু প্র্যাকটিস আপনাদেরকে বলে দেব। সেই প্র্যাকটিসের মাধ্যমে আপনি আপনার মনকে এবং একাগ্রতাকে আপনার মতো করে পরিচালিত করতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার মনকে, আপনার একাগ্রতাকে আপনি ব্যবহার করতে পারবেন। এই যে মন বলি আমরা, আসলে মন কি? মনের অবস্থান কোথায়? এই প্রশ্ন সবসময় ছিল, আছে এবং থাকবে। আসলে মন বলে প্রকৃত অর্থে আমাদের ভিতরে কিছু নেই। মন শব্দটি আমরা ব্যবহার করে থাকি আমাদের ভিতরের কোনো একটি শক্তিকে বোঝানোর জন্য। আমাদের ভিতরে বিভিন্ন প্রকার শক্তি আছে, যে শক্তি দ্বারা আমরা আমাদের সকল কর্ম পরিচালনা করে থাকি। সেই শক্তির মধ্যে একটা শক্তি হচ্ছে ইমোশন, আবেগ যাকে আমরা বলি। এই আবেগকে বোঝানোর জন্য আমরা মন শব্দটাকে ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের দেহের ভিতরে মনের কোনো নির্দিষ্ট অবস্থান নেই এবং আমরা যে সকল কর্মকাণ্ড করে থাকি সকল কর্মকাণ্ডের মূলে হচ্ছে এই মন এবং একাগ্রতা। এই মনকে আপনার ভিতরে মন কিন্তু আছে একটাই। এই একটা মনকে আপনি যত বেশি বহির্মুখী করবেন, আপনার এই মন বা মনের শক্তি খণ্ড বিখণ্ড হতে থাকে। এই মনের শক্তি যত বেশি খণ্ড বিখণ্ড হতে থাকবে
মন তত অস্থির হতে থাকবে। মন যত অস্থির হতে থাকবে, মনের কর্মক্ষমতা তত কমতে থাকবে। এটা হচ্ছে মনের একটা চরিত্র, ক্যারেক্টার অফ দ্য মাইন্ড। কারণ মনকে যত বেশি আপনি বহির্মুখী করবেন, অর্থাৎ বাইরের জগতের সাথে আপনি যত বেশি মনকে কানেক্টেড করবেন, আপনার মন তখন বিভিন্ন জিনিস নিয়ে সে কি করবে, আপনাকে তাড়িত করতে থাকবে এবং মন ধীরে ধীরে দুর্বল হতে থাকবে। সেই জন্য বলা হয়, আপনি আপনার মনকে যত বেশি বহির্মুখী থেকে অন্তর্মুখী করতে পারবেন, অর্থাৎ আপনি আপনার মনকে বাইরের জগৎ থেকে যত বেশি বেশি আপনি আপনার ভিতরে মনকে সম্পৃক্ত করতে পারবেন, সংযোগ স্থাপন করতে পারবেন, আপনার মন তত শক্তিশালী হতে থাকবে। কিভাবে মনকে বহির্মুখী থেকে অন্তর্মুখী করবেন, সে বিষয়ে আমরা পরবর্তীতে ধীরে ধীরে আলোচনায় আসব। কেমন? তাহমিনা লিনা এখানে প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের উত্তর তো আমি পরে দিতে চাই, তারপরেও আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি খুব সহজভাবে। সেটা হচ্ছে, আপনি নৌকায় চড়লেন, কিন্তু খেয়াল রাখবেন আপনার নৌকায় যেন পানি না ওঠে। যদি নৌকায় পানি উঠে তাহলে আপনি ডুবে যাবেন, আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না। আপনি সোসাইটির সাথে মিশবেন, কিন্তু আপনার চারপাশে একটা দেয়াল রাখবেন, যেন সমাজের নেগেটিভ জিনিসগুলো, যে বিষয়গুলো আপনার মনকে তাড়িত করবে, সেগুলো যেন আপনার উপরে প্রভাব বিস্তার করতে না পারে। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। অনুগ্রহ করে আর কেউ এখন প্রশ্ন করবেন না, আলোচনার শেষে আপনাদেরকে সময় দেব, তখন অনুগ্রহ করে প্রশ্ন করবেন। তো যেটা বলছিলাম, যে মনকে বহির্মুখী না করে যত বেশি বেশি আপনি অন্তর্মুখী করতে পারবেন, আপনার মন তত বেশি শক্তিশালী হবে। মনের দুটো ক্যারেক্টার, সেটা হচ্ছে, ক্যারেক্টার ঠিক বলবো না, মনের দুটো অবস্থা। আমি ক্যারেক্টার পরে আসছি। মনের দুটো অবস্থা, একটা হচ্ছে বহির্মুখী আর একটা হচ্ছে অন্তর্মুখী। যত বেশি বহির্মুখী করবেন আপনার মন তত দুর্বল হতে থাকবে, মন যত অন্তর্মুখী করবেন মন তত শক্তিশালী হতে থাকবে। তার কারণ হচ্ছে যে মন অস্থির থাকে, মন শান্ত থাকে। মন যখন অস্থির থাকে তখন মন দুর্বল হয়ে যায়। তার কারণ আমি পূর্বেই বলেছিলাম যে মন যত অস্থির থাকবে তখন আপনার ভিতরে যে একটি মন আছে সেই মনটি ভাঙতে 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 অনেকগুলো খণ্ড বিখণ্ড হতে থাকে, এবং যত খণ্ড বিখণ্ড হতে থাকবে আপনার মন তত দুর্বল হতে থাকবে এবং বিক্ষিপ্ত হতে থাকবে। মন যত বেশি এক হবে, অর্থাৎ মন
যখন আপনার ভিতরে একটি থাকবে তখন মন একমুখী থাকবে। মন আপনার ভিতরে আছে একটি, সেই একটি মনকে একমুখী কিভাবে করবেন, অর্থাৎ মনকে সবসময় একটি মনে কিভাবে রাখবেন? রাখার একটি মাত্রই উপায়, সেটি হচ্ছে মনকে সবসময় শান্ত রাখতে হবে। পৃথিবীতে আর কোনো পদ্ধতি নাই। এই যে এত আলাপ আলোচনা, মন নিয়ে এত কথাবার্তা শোনা যায়, তার মূলে হচ্ছে মনকে শান্ত রাখা। এই মনকে শান্ত রাখা এটা খুবই খুবই কঠিন একটি কাজ। আমরা যত সহজে বলি তত সহজ না, অসম্ভব অসম্ভব একটি কঠিন কাজ। তার কারণ মন সবসময় বিক্ষিপ্ত হতে চায়, এটা হচ্ছে মনের ক্যারেক্টার। যেমন পানি সবসময় নিচের দিকে গড়াতে চায়, তাকে ঊর্ধ্বমুখী করতে হলে পানিকে বাষ্প করতে হবে, তাহলে সে ঊর্ধ্বমুখী হবে। ঠিক তেমনিভাবে মনকে একমুখী করা, মনকে এক হিসাবে আপনার ভিতরে রেখে দেওয়া, এটা অসম্ভব অসম্ভব কঠিন কাজ। কিন্তু মানুষের অসাধ্য বলে কিছু নেই। মানুষ চেষ্টা করলে সবই পারে। মনকে আপনি যত বেশি শান্ত করতে পারবেন, মন তত বেশি ঊর্ধ্বমুখী হতে থাকে। আজ আমার মন অনেক আনন্দে আছে। কিভাবে আমার মন আনন্দে আছে আপনি বুঝলেন কিভাবে? আপনাকে অনেক ধন্যবাদ। যেটা বলছিলাম যে মনকে যত বেশি আপনি শান্ত রাখতে পারবেন, আপনার মন তত ঊর্ধ্বমুখী হতে থাকবে, অর্থাৎ স্রষ্টামুখী হতে থাকবে, সৃষ্টিশীল জগতের দিকে যেতে থাকবে। মন যত বেশি অস্থির হবে, মন তত বেশি নিম্নমুখী হতে থাকবে। মন যত বেশি নিম্নমুখী হতে থাকবে, মন তত বেশি জাগতিক হতে থাকবে। এই যে আমরা মেডিটেশন করি, মোরাকাবা করি, ধ্যান করি, আমাদের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে মনকে ঊর্ধ্বমুখী করা। এটাই হচ্ছে মূল লক্ষ্য। মন সবসময় নিম্নমুখী থাকে, অর্থাৎ মন সবসময় জগতের সাথে, বস্তু জগতের সাথে, বাইরের জগতের সাথে সে কানেক্টেড থাকতে চায়। কিন্তু আমরা ধ্যানের মাধ্যমে, মোরাকাবার মাধ্যমে আমরা মনকে সবসময় ঊর্ধ্বমুখী করি। আর মন যত বেশি ঊর্ধ্বমুখী হবে, মন তত বস্তু জগৎ থেকে ধীরে ধীরে সরে যেতে থাকে। আর যত বেশি সরতে থাকবে, আপনার মন তত বেশি শান্ত হতে থাকবে। এগুলো হচ্ছে খুব বেসিক জিনিস, কিন্তু এগুলো আপনাকে এইভাবে কেউ বুঝিয়ে বলবে না। তো যাই হোক, মনের চরিত্র হচ্ছে তিনটি। মনের চরিত্র হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে মন অন্যের নিয়ন্ত্রণে থাকতে চায়, এটাকে বলে তমগুণ। এই যে আমরা বলি না সত্য রজ তম, সত্য রজ তম, আলিফ লাম মিম, সত্যম শিবম সুন্দরম, এই যে তিনটা, সব ধর্মে এই তিনটা বিষয় নিয়ে এই জগতের সব কিছুকে কি করে একটা সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসে। অর্থাৎ জগৎকে বোঝার জন্যই সত্য রজ তম এই তিনটি গুণকে বিবেচনায় আনা হয়। আপনার মন যখন অন্যের নিয়ন্ত্রণে থাকে তাকে বলে তমগুণ, অর্থাৎ সবচেয়ে খারাপ। অর্থাৎ আপনার উপরে আপনার কোনোই কন্ট্রোল নাই,
আপনার কন্ট্রোল চলে গেছে অন্যের হাতে। হ্যাঁ, যেটাকে বলে হিপনোটিজম, ওয়ান কাইন্ড অফ হিপনোটিজমও বিষয়টা সেরকম। আমাদের দেশে এই মেডিটেশন নিয়ে অনেকেই অনেক কথা বলেন, অনেক বিতর্ক আছে, বলে যে মানুষকে সম্মোহিত করে ফেলে। কথাটা ঠিক, কথাটা একেবারে ঠিক। তো যাই হোক, ওই বিষয় নিয়ে আমাদের এখানে আলোচনা করা ঠিক হবে না। তা মন যদি অন্যের নিয়ন্ত্রণে থাকে তখন আপনার নিজের সিদ্ধান্ত নিতে, নিজের কাজকর্ম করতে খুব অসুবিধা হয়, কারণ আপনার কন্ট্রোল তখন আপনার কাছে একেবারেই থাকে না। যেসব ছাত্রদের কন্ট্রোল তার বন্ধু বান্ধবদের হাতে চলে যায়, সেই সব ছাত্রদের পড়াশোনা ভালো হয় না, পরীক্ষায় রেজাল্ট ভালো হয় না। তার কারণ পরীক্ষার সময় পড়ছে, কোনো বন্ধু এসে জানলা দিয়ে ডাক দিল, সাথে সাথে পড়া রেখে দিয়ে বন্ধুর সাথে বের হয়ে গেল। এর অর্থ হচ্ছে আপনার সন্তানের কন্ট্রোল নিজের কাছে নেই, কন্ট্রোল তার বন্ধুর কাছে। এটাকে বলে তমগুণ সবচেয়ে খারাপ। দ্বিতীয়টি হচ্ছে মন মনের নিয়ন্ত্রণে, অর্থাৎ আপনার মন আপনার মনের নিয়ন্ত্রণে, অর্থাৎ মন যা চায় তাই করে। আছে না এরকম কিছু কিছু মানুষ, হ্যাঁ, মন যা চায় তাই করে। কিছু কিছু মানুষ বলে আমার এত বেশি ইমোশন যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এর অর্থ হচ্ছে যে আপনার মন হচ্ছে আপনার নিয়ন্ত্রণে। এটাকে বলে রজোগুণ, অর্থাৎ ভালো না খারাপও না, মাঝামাঝি একটি অবস্থা। তৃতীয় অবস্থা হচ্ছে আমার মন আমার নিয়ন্ত্রণে। এটাকে বলে সত্যগুণ, অর্থাৎ আপনার মনকে আপনি পরিচালিত করছেন। যার মন নিজের কন্ট্রোলে থাকে সেই মানুষই জাগতিক বলেন, আধ্যাত্মিক বলেন, সামাজিক বলেন, সকল প্রকার কর্মকাণ্ডে সে মনকে সঠিকভাবে ব্যবহার করতে পারে। তাহলে আমরা দেখলাম যে মনকে স্থিতি অবস্থায় আনা, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আপনি দেখবেন যে সমস্ত মানুষ অস্থিরতায় ভোগে, তাদের জীবনে কোনো কাজে সে সফল হতে পারে না। সেটা জাগতিক কাজ হোক বা ধর্মীয় কাজ হোক, যেটাই হোক, সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। আমরা মন সম্বন্ধে কিছু জানলাম। এবারে আমরা আসি একাগ্রতার বিষয়ে। পূর্বে বলেছি যে মনের সাথে সম্পর্ক হচ্ছে একাগ্রতার। মন এবং একাগ্রতা একেবারে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। হরিহর আত্মা যাকে বলে, হ্যাঁ, মন ছাড়া একাগ্রতা চলতে পারে না, একাগ্রতা মনকে ছাড়া চলতে পারে না। একজন মানুষের জীবনের সফলতার পিছনে অনেক ফ্যাক্টর জড়িত আছে। তার মধ্যে অন্যতম ফ্যাক্টর হচ্ছে একাগ্রতা বা কনসেন্ট্রেশন। একজন সাধারণ মানুষ এবং অসাধারণ মানুষ, সেটা
নির্ভর করে তার একাগ্রতার মানের উপরে। অর্থাৎ একজন সাধারণ মানুষ আর একজন অসাধারণ মানুষের মধ্যে মৌলিক পার্থক্যটাই হচ্ছে যে সে যে কাজটি করছে সেই কাজটির প্রতি কতক্ষণ একাগ্র হতে পারছে। একজন সাধারণ মানুষ আর একজন জিনিয়াসের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই। সেটা কি? একজন জিনিয়াস সে একটা কাজে দীর্ঘ সময় ধরে তার খেয়ালকে সে ধরে রাখতে পারে, আর একজন মানুষ অল্প সময়ের মধ্যে অনেকগুলো খেয়ালকে সে নিয়ে আসে। আমি একটু টেকনিক্যাল ভাষায় কথাটা বললাম, সোজা কথা হচ্ছে সাধারণ মানুষ অল্প সময়ের মধ্যে অনেক চিন্তা করে, আর একজন জিনিয়াস দীর্ঘ সময় ধরে একটা চিন্তা করে। এই যে দীর্ঘ সময় ধরে একটা চিন্তা করা, এটাকেই বলে একাগ্রতা। ক্লিয়ার? আমি দেখেন একেবারে ম্যাথমেটিক্যাল ওয়েতে বুঝিয়ে দিলাম। এইভাবে আপনাকে কেহ, আপনি ইউটিউবে কোথাও এইভাবে কেউ ক্লিয়ারলি বিষয়গুলো বলবে না, একটু ধোঁয়াশা করে রাখবে, ধোঁয়াশা করে রাখবে যাতে আপনি বুঝতে না পারেন। তো যাই হোক, পৃথিবীতে যারা বড় হয়েছেন তাদের মূল চাবিকাঠি হচ্ছে এই একাগ্রতা। আপনি আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন যদি সেই কাজে আপনি একাগ্র হতে পারেন। ধরুন আপনি পড়তে বসেছেন, আপনি কিছুক্ষণ ফিজিক্স পড়ছেন, কিছুক্ষণ কেমিস্ট্রি পড়ছেন, কিছুক্ষণ ম্যাথস করছেন, সব শেষে দেখা গেল আপনার কোনো পড়াই সঠিকভাবে হয়নি। আপনি যদি ধরুন ফিজিক্স সাবজেক্ট, তার উপরেই যদি আপনি আপনার মনকে বা আপনার একাগ্রতাকে যদি ধরে রেখে পড়তে পারতেন, তাহলে কি হতো? আপনার পড়াটা ভালো হতো। সেজন্য একাগ্র হওয়ার অর্থ হচ্ছে কোনো বিষয়ে দীর্ঘক্ষণ আপনার মনকে, আপনার চিন্তাকে, আপনার ইচ্ছাকে ধরে রাখার ক্ষমতা অর্জন করা, এটাকেই বলে একাগ্রতা। ক্লিয়ার? বর্তমান সময়ে, আমি বর্তমান সময়টা ব্যবহার করলাম এই শব্দটা, বর্তমান সময়ে একাগ্রতার সবথেকে বড় শত্রু হচ্ছে টেকনোলজি। এই টেকনোলজি বা কম্পিউটার আমরা যাকে বলি, এই টেকনোলজি, কম্পিউটার বা আধুনিক সভ্যতাকে যারা এগিয়ে নিচ্ছেন, তারা তাদের এই একাগ্রতাকে ব্যবহার করেই তারা সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
কিন্তু যারা এই সভ্যতাকে ব্যবহার করছেন, যারা এই টেকনোলজিকে ব্যবহার করছেন, তারা তাদের একাগ্রতাকে, তাদের কনসেন্ট্রেশন পাওয়ারকে নষ্ট করছে। অর্থাৎ যারা সৃষ্টি করছেন তারা একাগ্রতার সাহায্য নিয়ে সৃষ্টি করছেন, আর এই সৃষ্টিকে যারা ব্যবহার করছেন তারা তাদের একাগ্রতাকে নষ্ট করছেন। এই বিষয়টা বুঝতে পারাটা খুবই কঠিন। তবে পাশ্চাত্য সভ্যতা বা আধুনিক সভ্যতা এখন বুঝতে শুরু করেছে যে টেকনোলজি ব্যবহারের পরিমিত বোধ থাকতে হবে। টেকনোলজি যদি সঠিকভাবে আপনার ব্যবহার করতে না পারেন, তাহলে আপনার মনোজগৎ, আপনার কনসেন্ট্রেশন পাওয়ার ধীরে ধীরে ডিস্টার্বড হতে থাকবে। সেজন্যই টেকনোলজিকে সঠিকভাবে ব্যবহার করার চিন্তা ভাবনা এখন চলছে। তো এই যে মন বা একাগ্রতা নিয়ে কথা বললাম, মনকে শান্ত রাখা, একাগ্রতার সময়কে বৃদ্ধি করার উপায় কি? পূর্বে আমি বলেছি যে মনকে শান্ত করা এবং নিজেকে একাগ্র করা এটা খুবই কঠিন কাজ। এটা চাইলেই আপনার করা যায় না, বা 2-4টা মেডিসিন খেলাম, 1 মাস মেডিসিন খেলাম, আপনার একাগ্রতা বৃদ্ধি হলো, মন শান্ত হলো, কোনোদিন হবে না। যারা ফেসবুকে বা ইউটিউবে যারা বলে তারা মিথ্যা কথা বলে, কখনোই সম্ভব না। তাহলে বলে কেন? বলে হচ্ছে বাণিজ্যের কারণে, ব্যবসার কারণে। আপনার পকেটের টাকা তার পকেটে ঢুকিয়ে কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য কথাগুলো বলে, মার্কেটিংয়ের জন্য বলে। আমার অফিসে এক ফিলোসফার আসেন, তা আমরা খুব মজার মজার কথা বলি। তা সেই ফিলোসফার আবার নিজেই মার্কেটিংয়ের প্রফেসর। তিনি বলেন যে মার্কেটিংটা মূলত হচ্ছে একটা শয়তানি বিদ্যা। আমি বলি কিরকম শয়তানি বিদ্যা? বলে যে এই বিদ্যাটা হচ্ছে আপনার মগজ ধোলাই করা, অর্থাৎ অন্যের পণ্য আপনার পকেটে ঢুকিয়ে আপনার পকেটের টাকা কিভাবে বের করে আনতে হবে। এই জিনিস করতে হলে মাথায় শয়তানি বুদ্ধি ছাড়া সহজভাবে কারো পকেটের টাকা আপনি আনতে পারবেন না। এই প্রক্রিয়া শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে চলছে, আর মানুষ প্রতারিত হচ্ছে। তার কারণ হচ্ছে পৃথিবীতে যারা ধুরন্ধর, যারা অতি চালাক, যারা বুদ্ধিমান, যারা তারা সবসময় বুদ্ধিকে নেগেটিভ কাজে ব্যবহার করে, মানুষকে এক্সপ্লয়েট করার জন্য। এটা যুগে যুগে হয়ে এসছে, এখনো হচ্ছে। তা যাই হোক, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে মনকে একাগ্র করা, মনকে শান্ত করা, এটা অত্যন্ত কঠিন কাজ। তাহলে এর থেকে মুক্তির উপায় কি?
এ থেকে মুক্তির উপায় হচ্ছে, অর্থাৎ মনকে শান্ত করা বা একাগ্র করার সবথেকে সহজতম পদ্ধতি হচ্ছে দু একটা ফর্মুলা বা দু একটা টেকনিক আপনার লাইফস্টাইলের সাথে সংযুক্ত করে নিতে হবে। লাইফস্টাইলের সাথে সংযুক্ত করে নেবেন, তার অর্থ হচ্ছে আপনি আপনার জীবনকে যেভাবে পরিচালিত করছেন তার সাথে আপনি সংযুক্ত করে নেবেন। যেমন ধরেন, সকালবেলা উঠেই আপনি ওয়াশরুমে যান, আপনি দাঁত মাজেন, তারপরে আপনি নাস্তা করেন, তারপরে আপনি অফিসে যান। এই যে আপনার যে লাইফ সাইকেলটা যে চলছে, ডেইলি রুটিন যে চলছে, এই রুটিনের সাথে আপনার দু একটা টেকনিককে সংযোগ করে নিতে হবে। তাহলে দেখবেন চলতে 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 কখন জানি আপনার ভিতরে এই কনসেন্ট্রেশন পাওয়ার, আপনার মনের শান্ত ভাব আপনার অজান্তেই আপনার ভিতরে তৈরি হয়ে গেছে। কেমন বুঝতে পেরেছেন? আপনার লাইফস্টাইলের সাথে এটা মার্চ করে নিতে হবে। এছাড়া এই যত রকমের এই ফেয়ার অ্যান্ড লাভলির মতো মুখ ফর্সার কত রকমের ট্যাবলেট বাংলাদেশে পাওয়া যায়, কত রকমের মেডিটেশন টেকনিক, কত রকমের সাইকোলজিক্যাল কত কিছু আছে। আপনি প্র্যাকটিস করার পরে 5 দিনের মাথায় আপনি একেবারে ঠিক হয়ে যাবেন। কখনো এটা হওয়া সম্ভব না। মনকে ঠিক করতে হলে, অর্থাৎ আপনার ভিতরে যে সমস্ত অদৃশ্য বিষয়গুলো আছে, যেমন মন, চিন্তা, ইমোশন, ভালো লাগা, ভালোবাসা, প্রেম, এই বিষয়গুলোকে ঠিক করতে হলে আপনার লাইফস্টাইলের সাথে এটাকে যুক্ত করে নিতে হবে। যেমন আমরা দেখি অনেকে প্রেমে ব্যর্থ হয়ে পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়, ডাক্তারের কাছে যায়, ট্যাবলেট খায়, ঘুমের ট্যাবলেট খায়, রিল্যাক্সেশনের ট্যাবলেট খায়, কোনো কাজ হয় না। 2 দিন ভালো থাকে, 3 দিন পরে আবার সেই নায়িকার কথা খালি মনে পড়ে। বারে বারে শুধু নায়িকার কথা মনে পড়ে, আর রাতের বেলা ঘুম হারাম হয়ে যায়, চোখের কোণায় কালি পড়ে যায়, মন শান্ত হয় না। তা এই কি বলতে চাচ্ছিলাম, এই যে ভুলে গেলাম। এই কথার মধ্যে এই প্রশ্ন চলে আসলে খেই হারিয়ে ফেলে। তা আমি যাই হোক, আমি 2 একটা টেকনিক আপনাকে বলে দেব, খুব সহজ টেকনিক। এইগুলো যদি আপনি লাইফে আচ্ছা বলছিলাম ওই যে প্রেমের ব্যাপারটা। তো এই ব্যর্থ প্রেমিকেরা খালি অস্থির হতে থাকে যে কেন তাকে মন থেকে তাড়াতে পারছি না। আপনি মন থেকে তাড়াতে পারবেন না। আপনি যতই ধর্মের কথা বলেন আর সুন্দর সুন্দর কথা বলেন, আর যতই বলেন যে সে তো আপনার জীবনে নাই, সেই জন্যই সে চলে গেছে, তাকে নিয়ে চিন্তা করে কি লাভ, এই ধরনের কথা বললে তো আপনার মন এই কথা শুনবে না। আপনি তাকে 4 বছর ধরে ভালোবাসছেন, আপনার মন থেকে তাকে তাড়াতে হলে আবার ওই 4 বছরই সময় লাগবে। ধীরে 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 তাকে ভুলতে হবে। মনের মধ্যে তাকে কল্পনায় আনতে হবে সে একটা সর্প ছিল, আপনাকে যে দংশন করে নাই, এটাই সবচেয়ে ভালো। সে আপনার জীবনে আসলে আপনার উন্নতিকে ধ্বংস করে দিত। এইরকম চিন্তা আপনার ভিতরে আনতে হবে।
তাহলেই ধীরে 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 দেখবেন এক সময় আপনার মন বলবে সে আমার জীবন থেকে চলে গেছে, শুকুর আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি। এটাকেই বলে কোনো জিনিসকে জীবনে প্রতিষ্ঠিত করতে হলে তাকে লাইফ স্টাইলের সাথে সম্পৃক্ত করে নিতে হয়। তাহলে আপনি কি করবেন, আসেন আমরা দু একটা টেকনিক আমরা একটু শেখার চেষ্টা করি, কেমন? বেশি বলবো না। এক নম্বর ধরেন ফোকাসিং প্র্যাকটিস, ফোকাস করা। ফোকাস সেটা কি? যে কোনো একটা বিষয়ে, যে কোনো একটা বিষয়ে দীর্ঘক্ষণ খেয়ালকে ধরে রাখা। খেয়াল চলে যাচ্ছে, জোর করে আবার খেয়ালটাকে ধরে রাখবেন। এটাকে বলে আমাদের ভারতবর্ষে এই প্র্যাকটিসকে বলে ত্রাটক প্র্যাকটিস। ত্রাটক অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে, কোনো একটা নির্দিষ্ট একটা বিষয়কে দীর্ঘক্ষণ খেয়াল করা, অর্থাৎ সেই বিষয়টির দিকে তাকিয়ে থাকা, এটাকে বলে ত্রাটক। আপনি দিনের কোনো একটা সময় ফিক্স করে আপনি এই প্র্যাকটিস করতে পারেন। শান্তভাবে বসে বা অশান্তভাবেই বসে, যেভাবে আপনার ইচ্ছা, আপনি কোনো একটা নির্দিষ্ট বিষয়ের দিকে অপলক দৃষ্টিতে যদি আপনি তাকিয়ে থাকেন, তাহলে দেখবেন ধীরে 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 আপনার একাগ্রতা বৃদ্ধি পেতে থাকবে। তবে একদিন, 2 দিন, 3 দিন প্র্যাকটিস করার পরে আমাকে মেসেঞ্জারে জানালেন আমার তো হচ্ছে না, হবে না। এটা লাইফ স্টাইলের সাথে মার্চ করে নিতে হবে। করতে করতে এক সময় দেখবেন আপনার ভিতরে একাগ্রতা বৃদ্ধি পেয়েছে। তবে এই পদ্ধতি ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ এই কারণে যে এই পদ্ধতিতে সরাসরি চোখের উপরে প্রেসার পড়ে, চাপ পড়ে। আমি দেখেন ভালো খারাপ দুটোই বলে দেই যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। চোখের উপরে বেশি প্রেসার পড়ে, এজন্য যাদের চোখের সমস্যা আছে তারা নিজে নিজে প্র্যাকটিস না করে এই বিষয়ে যারা জানেন, অভিজ্ঞ, তাদের সংস্পর্শে থেকে তাদের নির্দেশ মোতাবেক প্র্যাকটিস করা উচিত। আরেকটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে আপনি যখন যে কাজটি করবেন তখন আপনি আপনার সব ইন্দ্রিয়গুলোকে বাদ দিয়ে, অর্থাৎ আপনার যে 5টা ইন্দ্রিয় আছে, এই 5টা ইন্দ্রিয়ের 4টা ইন্দ্রিয়কে অফ করে দিয়ে শুধু একটা ইন্দ্রিয়, অর্থাৎ আপনার এই যে চোখ, এই শুধু চোখকে দিয়ে সেই কাজটি করবেন। বাকি 4টা ইন্দ্রিয়কে অফ করে দিবেন। অর্থাৎ যখনই আপনি কোনো কাজ করবেন, চেষ্টা করবেন আপনার সব ইন্দ্রিয়গুলোকে বাদ দিয়ে শুধু এই চোখ নামক ইন্দ্রিয়, দৃষ্টি, এইটা দিয়ে শুধু খেয়াল করে আপনি কাজ করতে থাকবেন। এইভাবে যদি আপনি করতে থাকেন, দেখবেন ধীরে ধীরে আপনার কনসেন্ট্রেশন পাওয়ার বাড়তে থাকবে, মন একাগ্র হতে থাকবে, মন একাগ্র হতে থাকবে, মন শান্ত হতে থাকবে। তার কারণ আপনি যে কোনো কাজে যত বেশি ইন্দ্রিয়কে ব্যবহার করবেন, আপনার একাগ্রতা, আপনার মনের অস্থিরতা বৃদ্ধি পেতে থাকবে। যত ইন্দ্রিয়কে আপনি কমিয়ে ব্যবহার করবেন, আপনার মন শান্ত হতে থাকবে, একাগ্রতা বৃদ্ধি পেতে থাকবে।
সেজন্যই যুগে যুগে মনীষীরা জগতের বাইরে গিয়ে তারা ওই পাহাড়ে পর্বতে গিয়ে তারা ধ্যান করেছে। কারণ হচ্ছে এটাই, অন্য কোনো কারণ নয়। আমরা পূর্বে বলেছিলাম যে বাইরের জগতে মনের শান্ত ভাবকে নষ্ট করে, একাগ্রতাকে বিনষ্ট করে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার ভিতরে দিকে তাকাতে হবে, অর্থাৎ ফোকাস ইয়োর ইনসাইড। আউটসাইড থেকে ইনসাইডে আপনার ফোকাসকে, আপনার খেয়ালকে, আপনার মনকে ভিতরে নিয়ে আসতে হবে। কিভাবে? বাইরের বস্তু জগতে যে বিষয়গুলো, যে জিনিসগুলো বস্তু জগতে আছে, আপনার দেহের ভিতরে কিন্তু সেই জিনিসগুলো আছে। এই জগৎ সৃষ্টি 4টা জিনিস দিয়ে, 5টা জিনিস দিয়ে, মাটি, পানি, আগুন, বাতাস, ইথার। আপনার এই দেহ সৃষ্টি 5টা জিনিস দিয়ে, মাটি, পানি, আগুন, বাতাস, আর ইথার হচ্ছে এই যে আপনি কল্পনা করেন, এই যে কল্পনার জগৎ, এটাই হচ্ছে ইথার। এই 5টা জগৎ। আপনি যদি আপনার দেহের ভিতরের এই যে 5টা জগতের কথা বললাম, এই 5টা জগতের সাথে যদি আপনি সম্পর্ক স্থাপন করতে পারেন, খেয়াল করতে পারেন, ফোকাস করতে পারেন, তাহলে আপনার একাগ্রতা বৃদ্ধি পাবে, আপনার মন শান্ত হতে থাকবে। কিভাবে? আমি আসছি একটু পরে। তার আগে আরেকটি কথা বলি, আরেকটি টেকনিকের কথা বলি। সেটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে শ্বাস প্রশ্বাসে খেয়াল করা। শুধু শ্বাস প্রশ্বাসে খেয়াল করলে হবে না, তার সাথে আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে শ্বাস প্রশ্বাসে যখন আপনি খেয়াল করবেন, তখন মনে মনে ভাববেন আপনার শ্বাস প্রশ্বাস ধীর গতি সম্পন্ন হচ্ছে, অর্থাৎ স্লো ডাউন হচ্ছে। শ্বাস যত স্লো ডাউন হয়, মন তত শান্ত হয়, আপনার ভিতরের হিলিং পাওয়ার তত বৃদ্ধি পায়। মন বাইরের জগৎ থেকে ভিতরের জগতে ধীরে ধীরে আসতে থাকে। শুধু শ্বাস প্রশ্বাসকে খেয়াল করলে হবে না, খেয়ালের সাথে সাথে আপনাকে ভাবতে হবে, কল্পনা করতে হবে, প্রিটেন্ড করতে হবে যে আপনার এই শ্বাস প্রশ্বাস স্লো ডাউন হচ্ছে, অর্থাৎ এই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এবং যে ছাড়ছেন এই সময়টা দীর্ঘ হচ্ছে। একজন স্বাভাবিক মানুষ দিনে 21,600 বার শ্বাস প্রশ্বাস নেয়। স্বাভাবিক সুস্থ মানুষ। এই শ্বাস প্রশ্বাস যখনই বৃদ্ধি পেতে থাকে, 21,600 বারের বেশি বৃদ্ধি পেতে থাকে, তখনই সেই মানুষ শারীরিক মানসিক ভাবে অসুস্থ হতে থাকে। 21,600 বার এই শ্বাস প্রশ্বাসের থেকে যত কম হতে পারে, আপনি আপনার শ্বাস প্রশ্বাস যত কম করতে পারবেন, আপনার হিলিং পাওয়ার, দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়, আপনার সৃজনশীল জগৎ শক্তিশালী হতে থাকে, আপনার স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আপনার ধ্যানের জগতের সাথে আপনি সংযোগ স্থাপন করতে পারেন। আপনি বহির্জগৎ থেকে ধীরে ধীরে আপনি আপনার ইনার জগতে প্রবেশ করার ক্ষমতা অর্জন করেন। সেই জন্য মূল কথা হচ্ছে, এই যে শ্বাস প্রশ্বাস নিয়ে এত কথা, ফেসবুকে কথার কোনো শেষ নেই।
হ্যাঁ, দম সাধনা করো, এই করো, ওই করো। এই যে লালন সাধনায় তো দম ছাড়া কোনো কথাই নাই, কথায় কথায় খালি দম দম দম। হ্যাঁ, দমের সাথে আরেকটা বিষয় আছে, ওইটা আলোচনায় নাই আনলাম। শুধু দমের কথা বলে, দমে বাইরের ঘরে ভিতরের ঘরে অমুক ঘরে এই করো, হ্যান করো, ত্যান করো, দম ছাড়া কোনো কথা নাই। মূল কথা হচ্ছে একটাই মূল কথা, সেটা হচ্ছে আপনার এই শ্বাস প্রশ্বাসটাকে স্লো ডাউন করে দেওয়া। আপনি স্লো ডাউন যত করতে পারবেন, আপনি তত এই বস্তু জগৎ থেকে ওই জগতের সাথে আপনার কানেকশন তত বেশি হতে থাকবে। এই কানেকশন যে হতে থাকবে, সেটা কেহ ঠেকাতে পারবে না, আপনাকে কারো ঠেকানোর ক্ষমতা নেই। এটাই হচ্ছে মূল কথা, মূল জিস্ট। গোপন ভেদ, এই যে গোপন ভেদ বলি আমরা, এত গোপন ভেদ আধ্যাত্মিকতার, তরিকতে অমুক অমুক, লালন সাধনা, বাউল সাধনায়, এই যে যত বলি গোপন ভেদ, এই গোপন ভেদের মূল রহস্য, মূল চাবিকাঠি, মূল শিকড়। হ্যাঁ, একটা গাছের একটা অনেক শিকড় থাকে, তার একটা মূল শিকড় থাকে না? এই মূল শিকড়টা যত গভীরে যায়, গাছ তত লম্বা হতে থাকে। আপনার জীবনের এই বস্তু জগৎ আর আধ্যাত্মিক জগতের ব্রিজ তৈরি করে হচ্ছে হলো এই শ্বাস প্রশ্বাস। এই শ্বাস প্রশ্বাস যত দ্রুত গতি সম্পন্ন হবে, আপনি তত জগতের সাথে আপনি কানেক্টেড থাকবেন। এই শ্বাস প্রশ্বাস যত ধীর গতি সম্পন্ন হবে, আপনি অদৃশ্য জগৎ, স্পিরিচুয়াল জগৎ, নন ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে আপনি কানেক্টেড হতে থাকবেন। এটাই হচ্ছে পৃথিবীতে যত আধ্যাত্মিক সাধনা, যত সুফিবাদ বলেন, তন্ত্র মন্ত্র যা কিছু বলেন, সব কিছুর মূলে হচ্ছে এই শ্বাস প্রশ্বাস। এই জন্যই আপনার তরিকত চর্চায়, আধ্যাত্মিক চর্চায় বলে দমে দমে শ্বাস নাও, দমে দমে। কিন্তু দমে দমে শ্বাস নিয়ে ওইরকম লাফাইলে কাজ হবে না। দমে দমে শ্বাস নিয়ে আপনাকে শান্ত হতে হবে। তাহলে আমরা জানলাম 1 নম্বর পয়েন্ট, শ্বাস প্রশ্বাস ধীর গতি করতে হবে। আপনি যে কোনো কাজ করতে গিয়ে আপনি শুধু খেয়াল রাখবেন যে আপনার শ্বাস প্রশ্বাস ধীর গতি সম্পন্ন হচ্ছে। দেখবেন আপনার ওই কাজ আপনার ভালো হবে, ওই পারফরমেন্স আপনার ভালো হবে, হবেই হবে। 2 নম্বর, যারা মেডিটেশন করেন তাদের জন্য এটা সুবিধা হবে। আপনি চোখ বন্ধ করে, এটা কিন্তু একটা খুব গোপন জিনিস বলছি আপনাদেরকে, শ্বাস বন্ধ করে নাকের মাথায় খেয়াল করবেন এবং ধীরে ধীরে খেয়াল করবেন আপনি শ্বাস নিচ্ছেন এবং এই শ্বাস নাকের ভিতর থেকে ধীরে ধীরে এসে আপনার তৃতীয় নয়নে এসে শ্বাস থেমে যাচ্ছে। শ্বাস এইখানে থেমে যাচ্ছে, আবার শ্বাস ছাড়ছেন ধীরে 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 এসে এখান থেকে এসে শ্বাস বের হয়ে যাচ্ছে। অর্থাৎ বস্তু জগৎ থেকে শ্বাস নিচ্ছেন, নিয়ে আপনি এই পর্যন্ত আনছেন, এনে আবার ধীরে ধীরে শ্বাসটি ছেড়ে দিচ্ছেন। প্রক্রিয়াটি করতে হবে খুব ধীরে ধীরে। প্রথম যখন আপনি শুরু করবেন তখন আপনার অস্থির লাগতে পারে, অসহ্য লাগতে পারে, ভালো নাও লাগতে পারে, কারণ আপনি তো শিখছেন, নূতন, এটা আপনি তো আগে কখনো করেননি। কিছুদিন প্র্যাকটিস করলেই দেখবেন সহনশীল হয়ে যাবে এবং আপনার খুব ভালো লাগবে। আপনি যদি প্রতিদিন 3 বেলা আপনি প্র্যাকটিস যদি করতে পারেন,
1 বছর টানা যদি আপনি করতে পারেন, আপনার থার্ড আই অ্যাক্টিভেট হয়ে যাবে। অনেকে হয়তো মনে মনে আমার এখন বকাবকি করতেছেন, আরে বেটা বললা তো বললা, খুব মজা পাইছিলাম, থার্ড আই অ্যাক্টিভেট হয়ে যাবে, কিন্তু 3 বেলা 1 বছর করতে বললে এইবারই তো আমি নাই হয়ে গেলাম। ওই ইউটিউব দেখে ওই যে খালি গায়ে গলায় পৈতা পরে বলে, আর ওইটা শুনে মনে করেন কি সুন্দর, 1 দিন 2 দিন 3 দিন করলে, 1 সপ্তাহ করলেই আমার থার্ড আই অ্যাক্টিভেশন হয়ে যাবে, কি মজা কি মজা। এত সহজ না, এত সহজ না। পৃথিবীতে কোনো কিছু পেতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। আমি 30 বছর ধরে আমি প্র্যাকটিস করছি। এই 30 বছর ধরে প্র্যাকটিস করছি বলেই ওই মুখ চকচক করে, মুখ চকচক করে। প্র্যাকটিস কে করছে কে করছে না এটা চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, যারা নিয়মিত প্র্যাকটিস করেন তার রিফ্লেকশনটা ফেসে আসে। আমি এটা বলার কারণ হচ্ছে আপনাদের বোঝানোর জন্য, আমি কোনো অহমিকা প্রকাশ করার জন্য আমি বলছি না, কারণ আমার অহমিকা আপনার কাছে প্রকাশ করে তো লাভ নাই। লাভ আছে কোনো আমার? কারণ আপনি তো আমাকে 5টা টাকাও দিবেন না, 10টা টাকাও দিবেন না। তা যাই হোক, যেটা বলছিলাম, শ্বাস নেবেন, নিতে নিতে এইখানে এসে স্টপ হবে, আবার ধীরে ধীরে এখান থেকে এসে বের করে দেবেন। নিবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে নিয়ে আপনার ভিতরে নিয়ে যাবেন। নিবেন কোথায়? আপনার দেহের ভিতরে সবচেয়ে এক পাওয়ারফুল জায়গা, সেটা হচ্ছে এই জায়গাটা। এখানে নিবেন, আবার এখান থেকে ছাড়বেন। আরও প্রক্রিয়া আছে অনেক কিছু, সেগুলো দরকার নেই, এগুলো ফেসবুকে আলোচনা করলে আপনি কনফিউজড হয়ে যাবেন, তখন ভুল পথে পরিচালিত হবে। তো যেটা বলছিলাম, এটা একটা টেকনিক বললাম, খুব সুন্দর টেকনিক। এটা যদি আপনার সন্তানকে শিখিয়ে দিতে পারেন ছোটবেলায়, একবার যদি একটু কষ্ট করে শিখিয়ে দিতে পারেন, আর যদি না পারেন আমার কাছে নিয়ে আসবেন, আমি শিখিয়ে দেবো, কোনো টাকা পয়সা দিতে হবে না, দিব। আপনার ওই সন্তান জীবনে সে যা হতে চায় সেই সাবজেক্টে, সেই বিষয়ে সে প্রভুত্ব করবে, অর্থাৎ সেই বিষয়ের উপরে তার দখল চলে আসবে এবং সে প্রতিনিধিত্ব করবে, যদি আপনার সন্তানকে এই যে টেকনিকটা বললাম। তবে ভুল হলে ক্ষতি হতে পারে, তার কারণ শ্বাস নিচ্ছেন বাইরের জগৎ থেকে, শ্বাস যে কোথায় যাচ্ছে, আপনার শরীরের মধ্যে সবচেয়ে সেন্সিটিভ জায়গায় যাচ্ছে। তো সেন্সিটিভ জায়গায় যেহেতু যাচ্ছে, এই প্র্যাকটিস করতেও হবে আপনাকে খুব সেন্সিটিভ ওয়েতে। কেউ যদি আপনার সন্তানকে করাতে চান, আমার সাথে যোগাযোগ করেন, নিয়ে আসেন, আমি আপনাকে দেখিয়ে দেব, সন্তানকে প্র্যাকটিস করা দেখিয়ে দেব কিভাবে করতে হয়। থার্ড, আমাদের আধ্যাত্মিক জগতের সাথে, অর্থাৎ এই পৃথিবীতে যে আপনি এসছেন, আপনার কানেকশন ছিল কার সাথে? নাভির সাথে। নাভির সাথে কানেকশন ছিল। আপনি সবসময় নাভিতে খেয়াল করবেন, ফোকাস। যখনই আপনি স্ট্রেসে থাকবেন, যখনই আপনার একাগ্রতা বিচ্ছিন্ন হবে, মন অশান্ত থাকবে, তখন আপনি আপনার নাভিতে ফোকাস করে বসে থাকবেন। দেখবেন ধীরে 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 আপনি মাইন্ড কুল ডাউন হবে, এবং নিয়মিত যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনার একাগ্রতা, কনসেন্ট্রেশন পাওয়ার ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। ক্লিয়ার?
4টি সময় আছে, টাইম আছে। এই সময়ে যদি আপনি মেডিটেশন করেন বা এই একাগ্রতার প্র্যাকটিস যেগুলো আমি বললাম আপনাকে, এগুলো যদি আপনি করেন তাহলে আপনার খুব দ্রুত হয় কাজগুলো। টাইমটা হচ্ছে আপনার 24 ঘন্টার মধ্যে 4টা টাইম আছে, বেস্ট টাইম। সেটা হচ্ছে সকালবেলা, সন্ধ্যাবেলা এবং সকাল সন্ধ্যার মাঝামাঝি আর 2টা বেলা আছে, সেটা হচ্ছে দুপুরবেলা আর মধ্যরাত। হ্যাঁ, সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত, এই 4টা টাইম হচ্ছে বেস্ট টাইম ফর মেডিটেশন, বেস্ট টাইম ফর নন ফিজিক্যাল ওয়ার্ল্ড কানেকশন। নন ফিজিক্যাল ওয়ার্ল্ড মানে হচ্ছে এই যে মনের একাগ্রতা বা মন নিয়ে কাজ। হ্যাঁ, এগুলো হচ্ছে সব হলো নন ফিজিক্যাল ওয়ার্ল্ডের কাজ, আপনার দেহের ভিতরের নন ফিজিক্যাল ওয়ার্ল্ডের কাজ। আপনার দেহের ভিতরে 2টো জগৎ আছে, একটা হচ্ছে বস্তু জগৎ আর একটা হচ্ছে অদৃশ্য জগৎ। এই যে সৃজনশীল কাজ, ক্রিয়েটিভ ওয়ার্কস, চিন্তা ভাবনা, ইমোশন, এগুলো সব হচ্ছে নন ফিজিক্যাল ওয়ার্ল্ডের কাজ। আপনার দেহের ভিতরে নন ফিজিক্যাল এবং ফিজিক্যাল 2টা কাজই হচ্ছে। এই যে খাচ্ছেন, দাচ্ছেন, পেট বড় করছেন, ভুঁড়ি বানাচ্ছেন, বংশ বিস্তার করছেন, এগুলো সব হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডের কাজ। আর চিন্তা করছেন, গান গাচ্ছেন, হ্যাঁ, ভাবছেন, ইমোশন তৈরি করছেন, এগুলো হচ্ছে নন ফিজিক্যাল ওয়ার্ল্ডের কাজ। তা যাই হোক, আপনি যে কাজটা করবেন সেটা সচেতনভাবে করবেন। সচেতনভাবে মানে হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করে করবেন। এই কাজ করছি, আবার লিখছি, আবার কলম দিয়ে কান চুলকাচ্ছি, গেলাম স্কুলে মাস্টারি করতে, কিন্তু মাস্টারির কথা ভুলে ম্যাডামদের সাথে বসে বসে ফেসবুকে ভিডিও দেখছি, এইসব কাজ করলে আর সচেতনতা থাকবে না। সচেতন হতে হবে, অর্থাৎ আপনি যে কাজটি করবেন সেই কাজের ভিতরে আপনাকে ডুব দিতে হবে, তাহলে আপনার একাগ্রতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। আমাদের একটা স্বভাব আছে, সেটা হচ্ছে সাধারণ কাজকে অবহেলা করি। হ্যাঁ, অল্প পয়সার কাজ একটা পেলাম, সেটাকে অবহেলা করি। বেশি টাকার কাজ হলে সেটাকে আমি গুরুত্ব দিয়ে করি। আজকের থেকে আপনি আপনার জীবনের সব কাজকে গুরুত্ব দিয়ে করবেন। ছোট কাজকে অবহেলা, বড় কাজকে খেয়াল করে করা, এইটা করবেন না। সব কাজকে সমান গুরুত্ব দিয়ে করবেন। এই যে দেখেন না, এই যে প্রতি বৃহস্পতিবার আমি প্রার্থনার জন্য আপনারা যে নাম দেন, এইগুলো আমি লিখি, আমি নিজ হাতে লিখি। আমার কিন্তু অফিসে টাইপিস্ট আছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে, হাতে লেখার লোক আছে, আমি কিন্তু তাদেরকে দিয়ে করাই না। এটা কিন্তু আমি নিজ হাতে করি এবং সব নামগুলো লিখতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে আমার, আমি নিজে করি। কারণটা কি? কারণটা কিছুই না, কারণ হচ্ছে আমি কাজটাকে গুরুত্ব দিচ্ছি। যে কাজে যত বেশি আপনি একাগ্রতা সৃষ্টি করতে পারবেন, মনে করবেন সেই কাজে আপনি গুরুত্ব বেশি দিচ্ছেন। আর গুরুত্ব যত বেশি দিবেন, ওই কাজের সাথে নন ফিজিক্যাল ওয়ার্ল্ডের কানেকশন তত বেশি হতে থাকবে। আপনি অনেক সময় দেখা যায় অনেকগুলো কাজ নিয়ে আপনার বসি, তারপরে সব কাজগুলো করতে যাই, কোনো কাজ করতে পারি না। কারণ ওই সব কাজে একাগ্রতা কি হয়, ডিভাইড হয়ে যায়, ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। প্রথমে বলেছিলাম না যে মন একটা, কিন্তু ওটা ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অনেকগুলো কাজ নিয়ে যখনই আপনি শুরু করবেন, আপনার মন ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। দিনের শেষে দেখবেন কোনো কাজ হয়নি। এই যে দেখবেন, খেয়াল করবেন, আমাদের দেশে এটা খুব একটা বাজে প্র্যাকটিস আছে। আপনি কোনো দোকানে যান, সেই দোকানে যদি কাস্টমার বেশি থাকে, তখন দোকানদার কি করবে, একটা ট্রিক করে, চালাকি করে। কি সে চালাকিটা কি, সব কাস্টমারকে ধরে রাখার জন্য সব কাস্টমারের সাথেই সে কানেকশন তৈরি করে, সবার সাথেই সে কাজ করে। একে একটা দেয়, ওকে আরেকটা দেয়, আরেকটা দেয়, এর কাছ থেকে টাকা নেয়, এইভাবে করতে থাকে। যার ফলে হয় কি, কাজটা ভালোভাবে হয় না। কাউকে ফাঁকি দেয়, কারো টাকা নিতে পারে না, কারো মালে কম দেয়, কাউকে ভেজাল দেয়, এগুলো হয়। আপনি পাশ্চাত্যে যান, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কোনো শপিং মলে যান, দেখবেন
একজনের কাজ শেষ করে আরেকজনকে, আরেকজনের কাজ শেষ করে আরেকজনকে করবে। তাতে একজনের পিছনে যদি আধা ঘন্টা সময় লাগে, আধা ঘন্টা দিয়েই তাকে কাজটা শেষ করে আরেকজনকে কাজ ধরবে এবং কোনো হই হুল্লোড় করবে না, কারণ তাদের সাবকনশিয়াস মাইন্ডে ওইটাই রিড হয়ে গেছে যে একজনের পরে আরেকজন, একজনের পরে আরেকজন। ঠিক তেমনিভাবে আপনি যখন কাজ করবেন তখন আপনি কাজটাকে ডিভাইড করে ফেলবেন, ভাগ করে ফেলবেন, করে কোনটা আগে করবেন কোনটা পরে করবেন। এইভাবে আপনি যদি সিস্টেম করে নেন, আপনি দেখবেন মন শান্ত থাকবে, আপনার একাগ্রতা বৃদ্ধি পেতে থাকবে। আপনার যে কাজ আপনি করবেন, আমরা সাধারণত যে সমস্ত কাজ করি সেই কাজের সাথে দুটো জিনিস সে সম্পর্ক থাকে। একটা হচ্ছে আপনার স্কিল, আর একটা হচ্ছে চ্যালেঞ্জ। আমি এখন সাইকোলজিক্যাল কথা বলছি, কিছুক্ষণ আগে টেকনিক বলেছিলাম, হ্যাঁ কিছু সায়েন্টিফিক কথা বলেছিলাম, এখন সাইকোলজিক্যাল। যে কাজই আপনি করবেন সেই কাজের সাথে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে স্কিল আর একটা হচ্ছে চ্যালেঞ্জ। আপনার স্কিল খুব হাই, কিন্তু আপনি যে কাজটা করছেন সেটা হাই স্কিলের কাজ না, তখন আপনার কি হবে, স্কিল কমতে থাকবে, অর্থাৎ তখন আপনি বোর্ড হয়ে যাবেন, আপনার আর ভালো লাগবে না সেই কাজ। ম্যারাডোনা যদি আমাদের বাংলাদেশের একজন প্লেয়ারের সাথে যদি আপনার খেলতে আসে, তখন সে কি হয়ে যাবে, বোর্ড হয়ে যাবে। তার কারণ হচ্ছে তার স্কিলের সাথে এই স্কিল ম্যাচ করবে না। আবার আপনার কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জের প্রয়োজন আছে। এখন আপনার সামনে এমন একটা কাজ আসলো, বিশাল একটা কাজ আসলো, যে কাজে আপনার প্রচুর চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, তখন আপনার কি হবে, আপনার ভিতরে টেনশন তৈরি হবে, অস্থিরতা তৈরি হবে, যার ফলে আপনি কাজ ঠিকমতো করতে পারবেন না, অর্থাৎ আপনার একাগ্রতা বিনষ্ট হবে। সেই জন্যই সেই কাজে হাত দিতে হয় যেখানে আপনার স্কিল এবং আপনার চ্যালেঞ্জ, এই দুটো জিনিসের মধ্যে কি হয়, সমন্বয় সাধন হয়। অর্থাৎ যে কাজ করতে আপনার ভালো লাগে সেই কাজ করবেন। সোজা কথা হচ্ছে এটা। আপনার ছেলে ডাক্তার হইতে চায়, কিন্তু বাপ মা চায় না সে বিসিএস পরীক্ষা দিয়ে ব্যুরোক্র্যাট হবে, তখন কি হয়, তখন চ্যালেঞ্জ এবং তার স্কিলের সাথে কনফ্লিক্ট হয়। তার ফলে কি হয়, সে তার কাজে আর আনন্দ পায় না। ক্লিয়ার? সবশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নিয়মিত মেডিটেশন চর্চা করেন, নিয়মিত মনোপ্রার্থনা, সুচিন্তা প্র্যাকটিস করেন সকাল বিকাল। সকালে যদি আপনি প্র্যাকটিস করে যদি কাজে বের হন, সারা দিনটি ভালো যাবে। সন্ধ্যায় প্র্যাকটিস করে ঘরের কাজে মনোনিবেশ করেন, রাতের কাজে যদি মনোনিবেশ করেন তাহলে রাতের কাজটা ভালো হবে, আপনার সাইকেলটা পূর্ণ হবে। আর যদি আপনি সকালে, দুপুরে, সন্ধ্যায় এবং মধ্যরাতে যদি করতে পারেন, তাহলে কি হবে, সোনায় সোহাগা হবে। বুঝতে পেরেছেন? এখন আমরা আলোচনার শেষে চলে এসেছি। এখন কথা হচ্ছে যে এই যে প্র্যাকটিসগুলো বললাম এগুলো কখন করব? আর এই সব প্র্যাকটিসই করতে হবে না, আপনার যেটা ভালো লাগে, আপনার কাছে আপনি যেটা কমফোর্ট ফিল করবেন, সেরকম একটা টেকনিক বা দুটো টেকনিক আপনি বেছে নিন এবং এই দুটো টেকনিক আপনি করবেন। আপনি যখন কোনো কাজে থাকবেন,
ধরেন পড়াশোনায় যখন ব্যস্ত থাকবেন তখন করবেন, যখন আপনি অফিসিয়াল কোনো কাজ করবেন তখন। কোনো ঝুঁকিপূর্ণ কাজে করবেন না, অর্থাৎ আগুন নিয়ে কোনো কাজ করছেন, রান্নাঘরে কাজ করছেন তখন করবেন না। স্বাভাবিক কাজকর্ম, যেমন আপনি অফিসিয়াল কাজ করছেন বা খেলাধুলা করছেন, বা পড়াশোনা করছেন, এই ধরনের কাজে যখন করবেন তখন এই টেকনিক আপনি অ্যাপ্লাই করবেন। এছাড়া আপনি যখন অবসরে থাকেন, অর্থাৎ অবসর মুহূর্তে থাকেন, যখন কোনো কাজকর্ম নেই, ঘরে বসে আছেন, অপ্রয়োজনে সময় নষ্ট করছেন, সেই সময়ে আপনি কি করবেন? ঘরের দরজা জানলা বন্ধ করে আপনি মনে করবেন যে আপনার দুনিয়া কেউ নেই, সংসার, ধর্ম, বাচ্চা কাচ্চা কিচ্ছু নেই আপনার চারপাশে। এখন আপনি শুধু আপনার জগতে আছেন, একা আছেন, একা আপনি। ঠিক এইরকম একটি চিন্তা মাথায় এনে আপনি দিনের কোনো একটা সময় প্র্যাকটিস করবেন। যদি সম্ভব হয় নির্দিষ্ট সময় যদি করেন তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। আর যদি না পারেন তাহলে নাই মামার চেয়ে কানা মামা ভালো, সেই রকম যে সময় আপনি ফ্রি টাইম পাবেন আপনি প্র্যাকটিস করবেন। এটাই হচ্ছে প্র্যাকটিসের সময়। এখন সব শেষ কথা হচ্ছে যে কনসেন্ট্রেশন প্র্যাকটিস আর মনকে শান্ত করলেই কি আমি একজন উন্নত মানুষ হব? না, সেটা হওয়া যাবে না। বলে এইটা কি বললেন, 1 ঘন্টা ধরে লেকচার দিয়ে শেষ করলেন না দিয়ে? আমি বললাম হ্যাঁ, না। তার কারণ হচ্ছে পৃথিবীতে চুরি, ডাকাতি, সন্ত্রাসী যারা করে, যারা মানুষ হত্যা করে, তাদের কনসেন্ট্রেশন পাওয়ার, তাদের মনের কন্ট্রোলিং পাওয়ার আমাদের চেয়ে কিন্তু অনেক বেশি, আমাদের থেকে অনেক বেশি। কারণ চোরের চুরি করতে হলে তার একাগ্রতা থাকতে হবে, মনে সাহস থাকতে হবে, তা না হলে তো সে চুরি করতে পারবে না। তাহলে আমরা কি করব? আমরা করব এই একাগ্রতা, মনের শান্ত ভাবকে তৈরি করে আমরা আমাদের জীবনের পজিটিভ উন্নতির ক্ষেত্রে, মানব কল্যাণের ক্ষেত্রে, সমাজের কল্যাণের ক্ষেত্রে কিছু না করে মানুষের অকল্যাণের ক্ষেত্রে এই শক্তিকে আপনি ব্যবহার কখনোই করবেন না। একজন পরিশুদ্ধ মানুষ আর একজন বদমাইশ মানুষের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। এই একাগ্রতার শক্তি, মনের শক্তিকে ভালো কাজেও ব্যবহার করা যায়, খারাপ কাজেও ব্যবহার করা যায়। আপনি আপাতত দৃষ্টিতে মনে হবে যে সবই ভালো কাজ, আসলে সব ভালো কাজ না। সেজন্যই আমি যে লেকচার দিলাম, আমি যে কথাগুলো বললাম, এগুলো আপনি জীবনের পজিটিভ কাজে, ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করবেন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আমি এবার আপনাদেরকে অনুরোধ করব, কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আলোচনা এখানেই শেষ করব। কয়েক মিনিট ধরে প্র্যাকটিস করব, আপনার যতক্ষণ পর্যন্ত ভালো লাগবে, আপনি কমফোর্ট ফিল করবেন, কোনো স্ট্রেস দিয়ে আপনি করবেন না।
আর কোনো প্রশ্ন আছে? এখানে একটি প্রশ্ন আসছে যে ফিজিক্যালি ফ্রাইডে প্রার্থনা কবে থেকে স্টার্ট হবে, অর্থাৎ আমরা ফিজিক্যালি শুক্রবারে মর্নিং প্রেয়ার করে থাকি, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। আমরা শুরু করব ইনশাল্লাহ, আমরা চিন্তা ভাবনা করছি, খুব শীঘ্রই আমরা শুরু করার চেষ্টা করব। এখানে আরেকটি প্রশ্ন আসছে, দাঁড়িয়ে করা যাবে কি? আপনি যদি অভিজ্ঞ হন দাঁড়িয়ে করা যাবে, কিন্তু অভিজ্ঞ না হলে দাঁড়িয়ে না করাই ভালো। দুর্ঘটনা ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে। কখন করব? দিনে 4? বুঝলাম না, আমার প্রশ্ন কত সময় করব? আচ্ছা, কত সময় ধরে করবেন? রেজাল করিম সাহেব প্রশ্ন করেছেন। আপনি যতক্ষণ ভালো লাগে। আপনার এখানে অনেকগুলো টেকনিক করেছি, এক এক টেকনিকের এক এক রকমের সিস্টেম আছে, তবে মোটামুটিভাবে এইটা খেয়াল রাখবেন যে আপনার বডির উপরে কোনো রকম প্রেশার যেন না পড়ে। প্রেশার দিয়ে কখনো কোনো প্র্যাকটিস করবেন না। কতটা সময় ধরে এটা করতে হবে? ও সৌদাহুদা, কতটা সময় ধরে করতে হবে? আপনার প্রশ্নের উত্তর তো আমি দিয়েছি। তারপরে স্যার, প্র্যাকটিসের সময় কি চোখ বন্ধ রাখতে হবে? হ্যাঁ, আপনার ইন্দ্রিয়গুলোকে তো সব বন্ধ রাখতে হয়। এখন আপনি অফিসে কাজ করবেন, সেই সময় আপনি কনসেন্ট্রেট করবেন, তখন তো আর চোখ বন্ধ রাখা যাবে না। চোখ খুলেই আপনাকে মনোযোগ সহকারে কাজ করতে হবে। ইয়োগা বা ব্যায়ামের সাথে মন শান্ত হওয়ার সম্পর্ক আছে কি স্যার, যদি জানাতেন? ইয়োগা বলতে আমাদের দেশে যা বুঝি, বা আমাদের দেশে ইয়োগা বলতে যা প্র্যাকটিস করানো হয়, এগুলো সব হচ্ছে এর সাথে কোনো আপনার কি বলা যায়, এগুলো আসলে ইয়োগা না। আমাদের দেশে যেগুলো শেখানো হয় এগুলো হলো জিমন্যাস্টিক্স। ইয়োগাটা হচ্ছে একটা বিশাল জিনিস, এর 8টা ভাগ আছে। 8টা ভাগের মধ্যে দেহ থেকে শুরু হয় এবং শেষ হয় গিয়ে আপনার দেহ থেকে শুরু হয় এবং এটা যে একবার চিন্তার শেষ স্তরে গিয়ে শেষ হয়। তার মধ্যে একটা জায়গা আছে যেখানে দেহকে সুস্থ রাখার প্রক্রিয়া, অর্থাৎ দেহকে সুস্থ না রাখলে তো আপনি কোনো কাজ করতে পারবেন না। সেই দেহকে সুস্থ রাখাটাকে ইয়োগা বলে, কিন্তু ইয়োগাটা মূলত যোগ না। যোগের 8টা ভাগ আছে। মনোকষ্ট ভুলে থাকা টেকনিক লাইফস্টাইলে কিভাবে সংযোগ ঘটাবো, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, আপনি খেয়াল করেননি। সেটা হচ্ছে যে আপনি সারা যত কাজ করবেন দিনের বেলা, সব কাজের মধ্যে আমি যে বিষয়গুলো বলেছি সেগুলোকে সম্পৃক্ত করবেন। যেমন ধরেন, সে ফর এক্সাম্পল, আপনি কোনো সময় আপনার সন্তানকে নিয়ে আপনার মনের মধ্যে একটা দুশ্চিন্তা চলে আসলো, তখন আপনি যে কাজটি করবেন ওই কাজের সাথে সাথে আপনি শ্বাস প্রশ্বাসে খেয়াল করবেন। খেয়াল করবেন এবং খেয়াল করবেন যে শ্বাস যখন বের হয়ে যাচ্ছে তখন আপনার দুশ্চিন্তা চলে যাচ্ছে, শ্বাস যখন প্রবেশ করছে তখন আপনার ভিতরে আনন্দ প্রবেশ করছে। এইভাবে আপনি চিন্তা করতে থাকবেন। এইভাবে করলে দেখবেন যে একসময় আপনার অভ্যাসে এটা পরিণত হয়ে যাবে। এটা না করলে আর ভালো লাগবে না। তারপরে দেখবেন ধীরে ধীরে আপনি আপনার সমস্যা থেকে মুক্ত হতে থাকবেন। শ্বাস কতটা ধীর হচ্ছে কিভাবে বুঝবো? শ্বাস কতটা ধীর হচ্ছে সেটা বোঝার দরকার নেই। আপনি শুধু শ্বাস ধীর গতিতে নিতে থাকেন, নিতে নিতে একসময় দেখবেন যে শ্বাস বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনি স্বাভাবিক অবস্থায় আছেন। ইয়োগা ব্যায়ামের সাথে মন শান্ত হওয়ার সম্পর্ক আছে কি? হ্যাঁ, এটা উত্তর দিয়েছি, না তেমন কোনো সম্পর্ক নাই। ইয়োগার 8টা পার্ট আছে। 8টা পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে প্রাণায়াম।
ওই প্রাণায়ামের সাথে মন শান্ত করার সম্পর্ক আছে। ইয়োগার সাথে হচ্ছে দেহকে সুস্থ রাখার সম্পর্ক, শারীরিক দেহকে সুস্থ রাখার, শুধু দেহ না, শারীরিক দেহকে সুস্থ রাখার সাথে সম্পর্ক হচ্ছে ইয়োগা। ইয়োগা প্র্যাকটিস করলে কখনো আধ্যাত্মিক সাধনা হয় না। ইয়োগা সাধনা করলে কখনো আপনি মন শান্ত করতে পারবেন না। ইয়োগা বলতে আমরা যেটা বুঝি এটা হচ্ছে শারীরিক সাধনা। ব্যায়াম আর ইয়োগার মধ্যে পার্থক্য হচ্ছে, ব্যায়াম হচ্ছে বডিকে পরিচালিত করে, অর্থাৎ বডিকে দ্রুত গতি সম্পন্ন করে শরীরকে সুস্থ রাখা, আর ইয়োগা হচ্ছে বডিকে স্থির রেখে বডির নির্দিষ্ট পয়েন্টে প্রেসার ক্রিয়েট করে সেই জায়গার ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দেওয়া, এটাকে বলে ইয়োগা। কিবরিয়া মাঝার সাহেব, হ্যাঁ, শুক্রবার মর্নিং প্রেয়ার যখন শুরু হবে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো, সবাইকেই জানাবো, তখন করতে পারবেন। রওশন আরা প্রশ্ন করেছেন 1 মিনিটে কতবার শ্বাস নিলাম কিভাবে জানবো? আপনার প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি, সেটা আপনার জানার দরকার নেই। 1 মিনিটে আপনি কতবার শ্বাস নিলেন এইটা আপনি কিভাবে জানবেন? এটা জানতে হলে তো আপনাকে বসে বসে কাউন্ট করতে হবে, আর কাউন্ট করতে গেলে তখন তো আর শ্বাস প্রশ্বাস হবে না। এটা আপনার অনুভবের সাথে, ভাবের সাথে করতে হবে। আপনি স্লো ডাউন করতে হবে, ধীরে ধীরে শ্বাসকে ধীর গতি সম্পন্ন করবেন। কতক্ষণ করবেন, কতবার করবেন, এগুলো আপনার চিন্তা করার দরকার নেই। সহজভাবে নেন। ওই অত জটিল করলে এগুলো আপনি শিখতে পারবেন না, কিছুই হবে না। যে কোনো জিনিসকে সহজভাবে, সহজ পদ্ধতিতে প্র্যাকটিস করা উচিত। যত জটিল করবেন তত আপনি কমপ্লিকেটেড হয়ে যাবে। এই যে সাধুরা আপনার এই সমস্ত বিষয় নিয়ে খুব ডিটেলস কথা বলে, এটা করবেন, ওটা করবেন, ওটা করবেন, এই জন্য সাধুরা আধ্যাত্মিক সাধক হতে পারে না। তারা এই জিনিসগুলো তৈরি করে গেছে। হ্যাঁ, সাধক হয় হলো যারা সাধনা করে। এই যে যেমন দেখেন না তরিকতে কাওয়াল যারা আছে ওরা কোনোদিন আধ্যাত্মিক সাধক হতে পারে না, কিন্তু কাওয়ালি শুনে মুর্শিদ আধ্যাত্মিক সাধক হয়ে যায়। তা আপনি এই শ্বাস প্রশ্বাস নিয়ে কয় মিনিটে কত সেকেন্ড এইগুলো করলে ওই আপনি কাওয়াল হতে পারবেন, কিন্তু আধ্যাত্মিক সাধক হতে পারবেন না। আর কোনো প্রশ্ন আমি দেখছি না এই মুহূর্তে। এখানে আরেকটি প্রশ্ন এসছে যে মাল্টিটাস্কিং, নীলুফার এইচ করিম, মাল্টিটাস্কিং করার কি নিয়ম? মাল্টিটাস্কিং না করে আপনার সিঙ্গেলে থাকাই ভালো, একটা করে থাকাই ভালো। মাল্টিতে গেলেই আপনার মন অস্থির হয়ে যেতে পারে। একটা কাজ করবেন, করতে করতে যখন অভিজ্ঞ হয়ে যাবেন তখন দেখবেন আপনি নিজেই মাল্টিটাস্কিংয়ে চলে যেতে পারবেন। আপনার মনই আপনাকে পারমিট করবে যাওয়ার জন্য। জান্নাতুল হোসনা, হ্যাঁ গুরু, আমার সমস্যা সম্পর্কে জানিয়েছিলাম, দয়া করে ইনবক্সে চেক করবেন। হ্যাঁ, আমি দেখেছি, আমি জানাবো আপনাকে, প্লিজ আমি জানাবো আপনাকে। আমি দেখি কাল পরশুর মধ্যে আপনাকে দেখে আমি আলোচনা করব। আমি একটু দেখেছিলাম। তা এই আজকের আলোচনা এখানেই শেষ করি, কারণ আর তো কোনো প্রশ্ন আমি দেখছি না। আজকের এই যে মন এবং একাগ্রতা নিয়ে আলোচনা করলাম, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, এবং আশা করি এই আলোচনা থেকে আপনারা সবাই উপকৃত হবেন। আর যদি কোনো প্রশ্ন বা সঠিকভাবে যদি বিষয়গুলো জানতে চান তাহলে আমার সাথে কথা বলে আমার সেন্টারে এসে আপনাকে প্র্যাকটিক্যালি জেনে যেতে হবে। তবে তার আগে আমার সাথে টেলিফোনে কন্ট্যাক্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। শ্বাস প্র্যাকটিসের সময় কি চোখ বন্ধ রাখতে হবে? হ্যাঁ, চোখ বন্ধ রাখলে ভালো। তাহলে আজকের মতো
আমরা এখানেই শেষ করি। আবার দেখা হবে আগামী শুক্রবারের ক্রিয়েটিভে কোনো একটি জীবনমুখী মজার বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে।